আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আদাব, সালাম ও নমস্কার। তো কিছুক্ষণ আগেই কিন্তু ছিল প্রচণ্ড রৌদ্র আর সূর্যের প্রখর তাপ, আর এই কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আবার আবহাওয়ার একটা পরিবর্তন। এখন দেখেন আকাশে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ করেছে, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। শুধু বৃষ্টি না, ঝড় তুফান হওয়ার মতো একটা পরিস্থিতি হয়ে গেছে এখন। আর কিছুক্ষণ আগেই কিন্তু আকাশে সাদা সাদা যে মেঘগুলো, এগুলো কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছিল, আর এখন পুরো আকাশটা কিন্তু কালো হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামবে। প্রচণ্ড বাতাসে এখানে কয়েকটা যে আম গাছ আছে, এগুলোতে কিন্তু আম পড়তেছে। যে এক মহিলা আমগুলো কুড়াচ্ছেন, আর এটা হচ্ছে আমাদের বাসার বারান্দা, অনেকে হয়তো দেখে থাকবেন। তো এখন মানে পরিবেশটা একটা ভয়ঙ্কর সুন্দর আসলে বলতে গেলে, যে বৃষ্টি আসার আগ মুহূর্তে পরিবেশটা এত সুন্দর লাগে এটা বলার মতো না। এটা যারা উপভোগ করেছেন বা সামনে থেকে এই দৃশ্যটা দেখেছেন তারাই আসলে বুঝবেন। প্রচুর কিন্তু বাতাস, আর কিছুক্ষণ আগেই ছিল প্রচুর গরম। তো এখন একটা প্রশান্তি লাগতেছে আসলে। আর বৃষ্টির ফোঁটা একটু একটু পড়তেছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই খুব জোরে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। এই যে দেখেন বাতাসের অবস্থা। আর এটা হচ্ছে আমাদের বাসার পাশে একটা বিল্ডিং। এখানে একজন ডক্টর আছে, আমাদের সম্পর্কে ছোটো বোনই হয়। এই যে বৃষ্টি এসে গেছে কিন্তু বলতে বলতেই টিনের উপরে কিন্তু বৃষ্টির শব্দ আপনারা শুনছেন কিনা জানি না, আমি কিন্তু বাস্তবে শুনতে পাচ্ছি। আর টিনের ঘরে আসলে বৃষ্টি যে রিমঝিম একটা শব্দ, এটা কিন্তু অন্যরকম একটা ভালো লাগা। এটা ইট পাথরের যে বিল্ডিং, সেখানে কিন্তু সেই শব্দটা শোনা যায় না, বা এই বৃষ্টির দৃশ্যটা অনুভব করা যায় না। আর এখন বেশ কয়েকদিন ধরেই সকালের দিকে প্রচুর পরিমাণে রৌদ্র ওঠে, আবার দুপুরের দিকে একটু তাপটা কমে আসে, আবার দেখা গেলো যে তাপটা বেড়ে যায়। আর বিকেলের দিকে এমন হয় যে বৃষ্টি আসার একটা সম্ভাবনা, কিন্তু বৃষ্টি অনেক সময় আসে না। কিন্তু আবার রাতের দিকে ঠিকই বৃষ্টি হয়। আর বৃষ্টি হইলে এই যে দেখেন খুব মানে জোরে বৃষ্টি আসছে, কিন্তু এখন শব্দ শুনতে পাচ্ছেন কিনা জানি না। আর বৃষ্টি হইলে আমার অতটা সমস্যা হয় না, কারণ আমার যেহেতু অফিসটা একদম উপজেলার ভিতরেই, সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে নিপার, কারণ তার বাসা থেকে উপজেলা পর্যন্ত যেতে হয় অটো দিয়ে, তারপর আবার সেখান থেকে আবার অটো দিয়ে যেতে হয়, তারপর সেখান থেকে আবার 2 কিলোমিটার জায়গা হেঁটে হেঁটে যেতে হয়। আগে রাস্তাটা মোটামুটি ছিল কি মানে ভালো ছিল, সেটা নতুন মাটি দেয়া ছিল না। এখন কিছুদিনের মধ্যে উন্নয়নের কাজ চলছে, দেখা গেলো যে বেকু দিয়ে মাটি কেটে কেটে এই রাস্তার উপরে ফেলছে, যে কারণে বৃষ্টিতে এইসব মাটি এমন একটা অবস্থা হয় মানে হেঁটে যাওয়ার মতন। আর এমনিতেই তো তার শারীরিক অবস্থা খুব বেশি একটা এখন ভালো না। তা সব মিলিয়ে মানে খুব কষ্টকর একটা পরিস্থিতি তার জন্য। এখন আমরা ছুটিটাও নিতে পারতেছি না, কারণ এত আগেভাগেই যদি সে মাতৃত্বকালীন ছুটিটা নিয়ে নেয়, সেক্ষেত্রে দেখা গেল কি ছুটিটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সেজন্য একটু কষ্ট করে হলেও সে কাজটা করছে। আর কিছুদিনের মধ্যে হয়তো ঈদের বন্ধ আসবে, তো এখানে একটা বেশ বড়সড় ছুটি আছে। তো এটার পরে যখন আবার অফিস খোলা হবে, তারপর কিছুদিন ক্লাস করার পর সেই ছুটিটা নেবে একটা চিন্তাধারা করছে। আর আমি সন্ধ্যার দিকে গিয়েছিলাম বাজারে, এখন যাচ্ছি বাসায়। বিদ্যুৎ নাই নাকি? অন্ধকার, বিদ্যুৎ নাই। কি করতেছ? লিচু নিয়ে আসলাম আর হিমসাগর আম। হ্যাঁ, লিচুগুলো বুঝি মধুর মতো। আম খাওয়া শেষ, এখন হচ্ছে লিচুর পালা। দেখি লিচুগুলো খোলো। এমনিতে আরেকটা লিচু আছে, মানে আরেকটা জাত, ওইটা তোমার ছোটো ছোটো, ওইটা মনে হয় ছিল 100 টাকা।
50টা। এটা একটু দাম বেশি, এটা 50টা প্রায় 200 টাকার কাছাকাছি। বলছে একদম মধুর মতো মিষ্টি হবে, যদিও আমি না হয় টেস্ট করি না, দেখলাম অনেকেই নিতেছে, সবাই যখন নিতেছে পরে আমি আর কোনো টেস্ট করি নাই। ঠিক আছে, আমি টেস্ট করে দেখি। পরে আমি নিয়ে আসছি, আমি কাছে যা যাই আছে। হ্যাঁ, ধুয়ে নিয়ে এসো। ওইদিন যে মামা দিছিল ওইটি কেমন ছিল? মিষ্টি ছিল? মিষ্টি ছিল তো, দেখি এটার চেয়ে কোনটা বেশি। কেমন? মধুর মতো মিষ্টি নাকি? মিষ্টি আছে অনেক, বেশ বড় সড়ো। এক একটা পিস 3 টাকা 60 পয়সা পড়ছে, আমি হিসাব করছি। 50টা মতো 100, 150। না, 180 টাকা 50টা। এগুলো গুনে আনছি না, 50টা অনেক সময় কমও থাকে এগুলো। কম দেয় অনেক সময়। হ্যাঁ, এটা সিস্টেমটা এরকম ব্যবসা। আর গুনে কেটা গুনার সময় আছে কারো? অনেকেই নিজেরা গনে আনে, তারপর তারা দিলে এরকম 4-5টা কম দেয়। আমি যে গত বছর এর সাথে আনছিলাম। এটা সবসময় করে লিচু ব্যবসায়ী যারা আছে তারা এটা সবসময় করে। যারা বুঝে, যারা সময় আছে, যারা বুঝে তারা নিজেরা গনে তারপরে আনে। কারো গোনার সময় আছে 50টা, মানে যে ঝামেলা সবাই এইভাবে নিতেছে, কোনো গোনাগুনির সময় নেই। তুমি একটা টেস্ট করে দেখো। ধুয়ে নিয়ে আসো সবগুলো। সবগুলো দরকার না, সবগুলো ধুয়ে নিয়ে আসছো না? হ্যাঁ, এগুলো খাওয়ার জন্য নিয়ে আসছি। আর এইগুলা ফ্রিজে রাখা যায়, জানো কিভাবে রাখতে হয়? কিভাবে রাখতে হয় জানি না। জানো কিনা বলতেছি? না, আমি নিজেও জানতাম না, আমি এটা গতবার জানছি। এটা হচ্ছে এই লিচুটা ফ্রিজে 2 থেকে 3 মাস রাখা যাবে। তো এটা রাখার সিস্টেমটা হচ্ছে তোমার যে টিস্যু পেপার আছে না, হ্যাঁ, টিস্যু পেপার দিয়ে এক একটা মুড়িয়ে মুড়িয়ে তারপর তোমার প্লাস্টিকের যে বক্স আছে ওটার ভিতরে রাখতে হবে। তবে এইভাবে টিস্যু পেপার দিয়ে একটা একটা মোড়ালে কিন্তু অনেক সময়ের দরকার। তো আর একটা কাজ করা যায়, খবরের যে কাগজ আছে, খবরের কাগজ তোমার এই প্লাস্টিকের বক্সের মধ্যে প্রথম দিয়ে পরে লিচুগুলা তোমার সবগুলো রেখে, মানে বটাই ফেলতে হবে এখান থেকে, ঠিক আছে? সবগুলো রেখে পরে আর একটা খবরের কাগজ উপরে দিয়ে, হ্যাঁ উপরে দিয়ে পরে তোমার এই প্লাস্টিকের বক্সটা ঢাকনাটা লাগিয়ে রাখতে হবে ডিপ ফ্রিজে, মানে ডিপ অংশে রাখতে হবে না, নর্মালে না, ডিপে রাখতে হবে। তো 2 থেকে 2.5 মাস ভালো থাকে, সর্বোচ্চ 3 মাসও থাকে, সমস্যা হয় না। কিন্তু আমি এটা আগে জানতাম না। লিচু কিন্তু অনেকটাই দাম, তো এইভাবে রেখে যদি খাওয়া যায় এটা পদ্ধতিটা কিন্তু মন্দ না। এগুলো তো কিছু সিজন শেষ হয়ে যাবে না? অবশ্যই 2-3 মাস রাখলে তো পরে খাওয়া যেতেছে এগুলো। তাহলে আমরা এগুলো এখন কে ফেলি, আর এগুলো কি রাখবা না কালকে কে ফেলবা কোনটা? দেখি কি করা যায়। রাখলে রাখা যাবে, আমরা তো আর 1-2 মাস 2.5 মাসের দরকার নাই, 2-1 দিন থাকলেই হইল, ঠিক কিনা? রাখা যাইব, যেহেতু আমরা মানুষ কম 2 জন। আজকে এগুলা খাইলে এগুলা 2 দিন খাওয়া যাইব। আর এরকম ভাবে যদি রাখি ফ্রিজের বাহিরে, আর যে তেলাপোকা তেলাপোকার আমাদের বাসার তেলাপোকার যে উৎপাত, এগুলা যদি বাহিরে রাখি কালকে সকালে উঠে দেখবো অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, কলাগুলো ছিদ্র করে লাই তেলা পোকা। ওইদিন যে মামা টেবিলে যদি কোনো খাবার থাকে এখানে, রাত্রে উঠে দেখা যায় যে একদম খাবারের আশেপাশে তেলা পোকা কালো হয়ে থাকে একদম। কারণ এগুলা মারার জন্য তো বিষ আয়না তো টেবিলে দেওয়া চক সম্ভব আছে, না। চক তেলাপোকার চক আছে না? চক দিলে কি মারা যায় না আসে না কোনটা? চক দিলে যেদিকে চক দেওয়া হয়, যেদিকে তেলাপোকাটা যায় ওইদিকে হয়ে যায়, মানে সেন্সলেসের মতো দেখা যায়, একবার মরে না, তাহলে চকই আনতে হবে। মাথা ঘুরে এগুলো পড়ে যায়। তেলা পোকার আক্রমণটা বেশি এখানে। এই জন্য এগুলো ফ্রিজে রাখতে হবে, বাইরে রাখলে তেলাপোকার জন্য এগুলো কালকে আর পাওয়া যাবে না। সিজনাল ফল এগুলো। হ্যাঁ, এই চলে আসছি বাজার থেকে। কি কাজ শেষ? শেষ। কি কাজ করছো? ছাতা কিনছো? যে সাথে কিনে আনলাম। ছাতা এগুলো কি? এগুলো লেবু আর শসা। শসা 30 টাকা কেজি, লেবু 30 টাকা কেজি। ও, কালকের জন্য আজকে বাজার করে নিয়ে আসছে। 1 কেজি লেবু আর 1 কেজি শসা। 1 কেজি লেবু, 1 কেজি শসা আর ছাতা। ছাতা। কি শঙ্কর? হ্যাঁ, শঙ্কর ছাতা। শঙ্কর। কত নিছে এটা? 330 টাকা। আর ওদিন যে কিনছিল এটা? সেম দাম, 30 টাকা। আগের দিন সে ছাতা কিনছে, পরের দিনই সে হারাই ফেলছে। হ্যাঁ, আজকে আবার নতুন করে একটা ছাতা কিনে নিয়ে আসছে। সে বাড়িতে বলে নাই সে যে ছাতাটা হারিয়ে ফেলছে। সে বলছে আমার বাসায় আজকে আইসা নতুন করে একটা ছাতা কিনছে। এই হলো কাহিনী আর কি। এই হচ্ছে কাহিনী না? ও ফ্যান চলে কই? ফ্যানের সুইচ এদিকে।
আমাদের সজীব ভাই আসছে আজকে। কি মনে করে সজীব ভাই এত রাত্রে? সজীবের মনে হয় সময় নাই। সজীব যখন বাসায় আসে রাত্রে। বুঝছি তো স্কিপ কর। তো আইছিলাম একটা অনুষ্ঠান আছে, দুপুরে দাওয়াত আছে পারমিতার বাড়িতে। তো পারমিতা হয়তো আপনারা সবাই চিনেন না? পারমিতা হয়েছে আমার কাকাতো বোন, পূর্বার বড় বোন হচ্ছে পারমিতা। পারমিতাও কলমাকান্দায় থাকে। তো পারমিতার বাসাত সজীবের নিমন্ত্রণ আছে না? কিছুদিন আগে পারমিতার মেয়ের অন্নপ্রাশন ছিল। তখন পারমিতা ছোট ভাই তো মুখে অন্ন দিতে পারে না, একবারে ছোট। সেজন্য আমার এনেছিল মামা হিসাবে। তুই তো তখন মামা। বৈশাখ মাস, হ্যাঁ বৈশাখ মাস ছিল। তো মামার মূলত আপন মামারা দেয়, ও ভিতরে অনেক ছোট, তো দিতে পারবে না, 5 বছর হয় নাই। তখন বৈশাখ মাস ছিল, প্রচুর গরম আর ধানের ঝামেলা। এই সময় তার অন্নপ্রাশন গেছে। আর আমার ধানের কলা আছে, 2টা কলাতে ধান বিছাইলাম। 16 কাঠা জমিনের ধান আমরা বিছাইছি, প্রায় 100 মনের মতো ধান বিছাইছি। কাজের লোকও আছি, তবে ঝামেলার মধ্যে আসলাম। আমরা দুপুরে তার অন্নপ্রাশনের কাজ করিয়া আমি বাড়িতে চলে গেছিলাম। তো খাওয়া দাওয়া করতে পারছিস না? খাওয়া দাওয়া করতে বলতে তো ডাল ভাত দিয়ে খাওয়াইছে। আমি তখন আয়া বসে আর কি, তখন মাছ পারমিতা মাংসটা বলছে- হয়েছে না? না মানে এই বলে খাওয়াইছে। পারমিতা বলছে, দাদা খাইছে না কিছু? পরে কেন মা হয়ে কইছে, দাদা নিমন্ত্রণ করার লাগবো আরেকবার। যে আজকে নিমন্ত্রণ করছে, আজকে দুপুরে নিমন্ত্রণ ছিল, তারপরে এটা দিয়েছে উপহার হিসাবে এই আচ্ছা, গেঞ্জিটা। আজকে পারমিতার বাসাত নিমন্ত্রণ খাইছস, খাই আওয়ান তোর একটা উপহারও দিয়ে দিছে। উপহার গেঞ্জিটা দিয়েছে। কিন্তু অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, তুই ফর্সা মানুষের কালো গেঞ্জিটা খুব মানাইছে। আমিও তো বসো না। তুই ফর্সা না, তুই কালো। আর সজীব কিন্তু অনেক অ্যাক্টিভ, অনেক কাজ করে বাড়িতে, ও অনেক কাজ করে। অনেক কাজ করেছে, গরু টরু গুছাই থইলাম। আমি রওনা করছি বিকালে, আজকে প্রচুর রোদ ছিল। দুপুরে রওনা করলে আসতে পারতাম না, যে রোদ ছিল আজকে। এখন একটা সময় নৌকো সব সময় পাওয়া যায় না, রাস্তাঘাটের এমন একটা অবস্থা, চারিদিকেই পানি, আর রাস্তার মধ্যেও পানি কাদা, সবগুলো মিলে আমি রওনা করছি 4:30টার দিকে। তখন আমার ছাতার কাহিনী আছে, একটা ছাতা চুরি করিয়া নিয়ে গেছে কেন? নিয়ে গেছে। ছাতা নিয়ে আসছে, একটা বাদ কিনতে হইব। রাস্তায় এমন খারাপ হয়েছে, খাদা পাইরে আসছস। হুম, পরে এক জায়গায় ছাতাটা রাখিয়া পরে এক জায়গায় ছাতা রাখছিলাম, পরে কেজি নাই, যে চুরি হয়েছে। তবে ছাতাটার মধ্যে একটা নাম লেখা আছে আমার, ছাতাটা একদম নতুন, কিনে আমি নাম লিখে আছি। এখন যার কাছে তুই দেখবে তোর নামে ছাতা আছে, এই ছাতাটাই তোর। এটাই আমার সজীব নাম দেখলেই তোর। আমার ছাতা নিজ হাতের লেখা। আসলে আমাদের এই এলাকাটা অনেক একটা সমস্যাই এই সময়টায়। হুম, এই যে এখন সময়টা মানুষ একটা না- সময় একটা কিছু না থাকুক, নৌকা, পড়ে থাকুক না, একদম ফালে গেছে পুরো জায়গা, পুরো থাকুক না, একদম হ্যাঁ চলে গেছে। তখন আমার ভিতরে না, আমি নিজে দেখছি সজীব। এখন যদি আমার চোখে পড়ে তাহলে তো অবশ্যই ধরবো আমি। তুই কি হাইটে আসছস? হুম, হাইটে আসছস? হাইটা কাদা হয় রাস্তা তখন? এখন তো 2-3 দিন যাবত খুব রোদ হইতেছে, শুকাইছে না রাস্তা? আস্তে একটু শুকাইলেও এই পানি আছে, পানি বাড়ছে না একটু, নৌকাও রাস্তায় নৌকাও 2-3 তো জায়গায় চলে। পানি আছে। আর ফাঁকা রাস্তাতে আইয়া ভাবছি যে ওটু পাইয়াম, পরে দেখি ওটু নাই, পানি তার বাসা পর্যন্ত হাইটে এলাম। নৌকা মনে হয় সবসময় চলে না এখন নাকি? না, নৌকা সবসময় পাওয়া যায় না এখন তো। রাস্তায় কাদা হয়, রাস্তা এখন ডুবছে না, এখন রাস্তা তো ডুবে যেত, তাহলে তাহলে সব সময় নৌকা নৌকা পাওয়া যেত। চলতো। বুঝছি। এর কি? রাস্তাটা না ডুবার কারণে অনেকে হাইটে এসে পড়ে, কাদা হইলেও হাইটে আসতে পারে। হ্যাঁ, আর রাস্তা যদি একবারে জলের নিচে থাকতো তাতে হাঁটতে পারতো না, নৌকা ছাড়ার কোনো উপায় নাই। তো সবসময় নৌকা আর চলতো। একটা এখানে আসার কাহিনীও আছে। দাদা দেখতে শুনছিলাম পায়ে আঘাত পাইছি ফুটবল খেলা, হুম। এটা দেখতে এলাম পায়ের অবস্থা কেমন। তো আইসা এই নাস্তা টাস্তা করলাম, এখন লিচু খাইলাম কতগুলি, কি আর কি সময় কাটতা যায়, বন্ধুরা দেখ খাইলাম। লিচু খাইতেছ না? লিচুর বাকল দেখতেছি শুধু। এই তো খাইয়া ভালো হইলাম আর কি।